দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের ঊর্ধ্বতর বৈঠক। যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত দলের প্রভাবশালীরা। প্রসাদের বাইরে ছিল কড়া নিরাপত্তা। বিএনপির প্রার্থী হয়ে পরাজয়ের শঙ্কায় শরিক দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তারেক রহমানের নির্দেশের পরও ভোটের মাঠ ছাড়েননি বিদ্রোহীরা। মির্জা আব্বাসের সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারির তুমুল বাগযুদ্ধ। ঢাকা ৮ আসনের দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য, উত্তপ্ত পরিস্থিতি। পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। দেশে জুড়ে ৩৭,০০০-এরও বেশি বিজিবি মোতায়েন। সঙ্গে থাকবে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড। ১২ ঘন্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাভ। ২২ ক্যারেটের ভরি ছাড়িয়েছে ২,৫৯,০০০-এ। অনেকটাই বদলে গেছে বাংলাদেশের রাজনীতির চেনা দৃশ্যপট। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কাটছে এখন দিল্লির কড়া নিরাপত্তায়। পলাতক থেকে অডিও বার্তার মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও ক্ষমতাচ্যুত হওয়ার পর জনসম্মুখে তাকে এখনও দেখা যায়নি। এমনকি অনলাইন কোনো মাধ্যমে ভিডিও কনফারেন্সেও তাকে দেখা যায়নি। দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকার পর সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ৫ শীর্ষ নেতা। গত ২১ জানুয়ারি দিল্লিতে হাসিনার বসবাসরত বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন জালাল উদ্দিন, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, আহাদ চৌধুরী ও জামাল খান। কড়া নিরাপত্তা বেষ্টনীতে অনুষ্ঠিত ৫ ঘণ্টার এই দীর্ঘ বৈঠকে কোনো মোবাইল বা ব্যক্তিগত সরঞ্জাম নেবার অনুমতি ছিল না। প্রথম আলো প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার সাথে বৈঠক শেষে এক নেতা জানান, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছেন। সেখানে তাকে বেশ আত্মবিশ্বাসী ও সুস্থ দেখা গেছে। হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলেও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করে বলেও জানান তিনি। টানা ১৫ বছরের শাসন শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় নেতাদের সঙ্গে এটিই ছিল তার প্রথম সরাসরি সাক্ষাৎ। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। জুলাই আগস্টের সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় তার বিরুদ্ধে দেশে বিচার প্রক্রিয়া চলছে। অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চেয়ে একাধিকবার চিঠি দিলেও ভারত এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে সারা দেশেই জমজমাট প্রচার প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলের কর্মীরা। বেশ কিছু আসরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মূলত বিএনপি এবং জামায়াত প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে বলে মনে করছেন ভোটাররা। অনেকের মনে আবার নির্বাচন ঘিরে রয়েছে শঙ্কা, কারণ তফসিল ঘোষণার আগে ও পরে দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। অনেকে হতাহত হয়েছেন। নির্বাচনে ভোটারদের মাঝে যেমন শঙ্কা রয়েছে, তেমনি কয়েকটি আসনে বিএনপি জোট থেকে মনোনীত হয়েও পরাজয়ের শঙ্কা করছেন প্রার্থীরা। যুগান্তরের বিশ্লেষণ বলছে, সারা দেশে অন্তত ৮৩টি আসনে অভ্যন্তরীণ কোন্দল এবং বিদ্রোহী প্রার্থীদের কারণে জয় নিয়ে শঙ্কায় রয়েছে বিএনপি। বিশেষ করে যেখানে শরিক দলগুলোকে আসন ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে দলটির স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাওয়ায় ভোট ভাগ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন চিত্র দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে। আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিব মনোনয়ন পেয়েছেন। তার প্রতিপক্ষ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ছাড়াও এই আসন থেকে বিএনপি ঘরানার আরও ২ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। ফলে আসনটিতে বিএনপির জয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী ৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। মূলত বিএনপি থেকে নূরকে সমর্থন দেওয়ায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন তিনি। ফলে এই আসনটিও চিন্তার কারণ হতে পারে বিএনপির। এদিকে ঢাকা ১২ আসনে বিএনপি শরিক সাইফুল হককে সমর্থন দিলেও দলটির সাবেক নেতা সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ফলে আসনটিতে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন অন্য দলের প্রার্থীরা।
সুনামগঞ্জ 1 ও 4 আসনেও বিদ্রোহী প্রার্থীদের কারণে চাপে রয়েছে বিএনপি প্রার্থীরা। এদিকে হবিগঞ্জ 1 আসনে ডক্টর রেজা কিবরিয়াকে মনোনয়ন দেয় সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বড় চ্যালেঞ্জ তৈরি করছেন। এদিকে মৌলভীবাজার 4 আসনে বহিষ্কৃত বিএনপি নেতা মহসিন মিয়া মধু দলীয় প্রার্থীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বিএনপির জন্য অন্যান্য ঝুঁকিপূর্ণ আসনের মধ্যে অন্যতম হল ঝিনাইদহ 4 আসন। এখানেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির জন্য আসনটি ঝুঁকিপূর্ণ। এছাড়া বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তা দেখা গেছে দিনাজপুর 5, নাটোর 1, রাজশাহী 5, বাগেরহাট 1, গোপালগঞ্জ 2, মাদারীপুর 1 এবং ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বেশ কিছু আসনে। তবে আগে থেকেই চট্টগ্রামে সাংগঠনিক অবস্থান মজবুত থাকায় সেখানে নির্বাচনী লড়াইয়ে উজ্জীবিত বিএনপি। দলটির নেতারা মনে করছেন হাতে গোনা কয়েকটি আসন বাদে বাকিগুলোতে জয় পাবেন তারা। যদিও চট্টগ্রামের বেশ কিছু আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সংকট আছে, আর এটিকে সুযোগ হিসেবে দেখছে জামায়াত ইসলামী। অন্যদিকে প্রচারণার জন্য অল্প কয়েকদিন বাকি থাকায় ভোটারদের সমর্থন আদায়ে বর্তমানে শেষ চেষ্টা করছেন প্রার্থীরা। সবকিছু ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি আসবে চূড়ান্ত রায়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকার 8 আসনের রাজনীতি। একদিকে বিএনপির প্রার্থী ও অভিজ্ঞ নেতা মির্জা আব্বাস, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির তরুণ প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এই দুই প্রার্থীর মুখোমুখি অবস্থানে ঢাকার রাজনীতিতে এখন রীতিমতো বাকযুদ্ধের আবহ তৈরি হয়েছে। মনে রাখেন কিন্তু চান্দা সব বন্ধ। সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন মির্জা আব্বাসের সমর্থকেরা তার উপর হামলা চালিয়েছে। এই অভিযোগ ঘিরেই শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য, উত্তপ্ত মন্তব্য আর রাজনৈতিক উত্তেজনা। শনিবার নির্বাচনী প্রচারণায় নেমে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যেমন পাবেলো এসকোবার ছিলেন একজন কার্টেল কিং, তেমনি ঢাকা 8 আসনেও একজন রয়েছেন যিনি ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে চাঁদাবাজি শুরু করেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। যাইতে যাইতে কমিশনার হয়েছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব নাসির উদ্দিন পাটোয়ারির। বিএনপির বাঘা নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে এক চুলো ছাড় না দিয়ে আক্রমণাত্মক ভাষায় তাকে মাফিয়া আখ্যা দিচ্ছেন তিনি। ভোটারদের দিচ্ছেন চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। তবে এসব বক্তব্যের জের ধরেই তাকে বারবার তোপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা 8 আসনের দানবের সাথে লড়াই করছি। এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। ডিম ও ময়লা পানি নিক্ষেপ, অবরুদ্ধ করে স্লোগান, ব্যক্তিগত প্রশ্নে জর্জরিত করার ঘটনাও ঘটেছে একাধিকবার। শান্তিনগর এলাকায় সবশেষ ডিম নিক্ষেপের ঘটনাও আলোচনায় আসে। অন্যদিকে এসব ঘটনাকে উড়িয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি দেওয়া হচ্ছে। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি ওরকম। বে আদব বে নসিব, বা আদব বা নসিব, কথাটা মনে রাখবেন। আমি আমার সন্তান তুল্য যারা আজকে আমার সঙ্গে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশ। ঢাকা 8 আসনের ভোটের মাঠে এখন তুমুল আলোচনা মির্জা আব্বাস বনাম নাসির উদ্দিন পাটোয়ারি। একজন বলছেন জনগণ রায় দেবে পরিবর্তনের পক্ষে, আর অন্য পক্ষের দাবি এই আসন বিএনপির ঘাঁটি, এখানে চমকের কোনো সুযোগ নেই। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। হাতে সময় আর মাত্র 11 দিন। তবে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া গেলেও সাধারণ ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দেশের 4427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে 37,000-এরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল
SM আবুল এহসান। তিনি বলেন, দেশের 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী 61টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারা দেশের 300টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে সূত্র জানায়। প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলেও জানানো হয়। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 12 ঘন্টারও কম সময়ের ব্যবধানে এবার ভরিতে 4082 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,59,699 টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস। 1 ফেব্রুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,59,699 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,47,918 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,12,518 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,73,910 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ 31 জানুয়ারি সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে 15,746 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,55,617 টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,44,011 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,09,136 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,71,869 টাকা নির্ধারণ করা হয়েছিল। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে 19 বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দামে 14 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 5 দফা। আর গত 2025 সালে দেশের বাজারে মোট 93 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 64 বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 29 বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপোর দাম। 31 জানুয়ারি সকালে নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে 22 ক্যারেটের এক ভরি রূপো বিক্রি হচ্ছে 7,290 টাকায়। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 6,940 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 5,949 টাকা বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বেচাকেনা হচ্ছে 4,432 টাকায়। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 14 দফা সমন্বয় করা হয়েছে রূপোর দাম, যেখানে দাম 9 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে বাকি 5 দফা। আর 2025 সালে দেশের বাজারে মোট 13 বার সমন্বয় করা হয়েছিল রূপোর দাম, যার মধ্যে বেড়েছিল 10 বার আর কমেছিল মাত্র 3 বার। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।